স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের পাক্ষিক আয়োজন কর্পোরেট অনুষ্ঠানে। কর্পোরেট অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আমন্ত্রণ জানাই কর্পোরেট ওয়ার্ল্ডের বিশিষ্ট ব্যক্তিদের, কথা বলি এই সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের আজকের পর্বের অতিথি হিসেবে উপস্থিত আছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী। কেমন আছেন? আপনাকে স্বাগত কর্পোরেট অনুষ্ঠানে। আপনারা যখন ব্যাংকিং শুরু করেছেন আমাদের দেশে, ঠিক তখন রাজনৈতিক পরিস্থিতি যদি বলি খুবই অস্থিতিশীল একটি পরিস্থিতি ছিল, অর্থনৈতিকভাবে একটু নাজুক অবস্থা ছিল। সেই থেকে এই সময়ে কেমন মনে হচ্ছে বা কিভাবে অ্যাকোমোডেট করেছেন? যেমন আমরা তো শুরু করলাম অক্টোবরের 23 তারিখে 2013 সালের। শুরু করার 2 দিন পর থেকেই লাগাতার অবরোধ, হরতাল। প্রাথমিক অবস্থায় খুবই হতাশ ছিলাম। পরবর্তীতে যখন নির্বাচন হয়ে গেল, এখন তো বেশ ভালোই। আমরা যারা প্রবাসীরা এই ব্যাংকগুলো করেছি বিদেশ থেকে এসে, যেমন আমি ব্যক্তিগতভাবে একটা ব্যাংকে চাকরি করতাম, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক, ওয়েলস ফার্গো ব্যাংকে। এটা একটা স্বপ্ন ছিল যে একদিন বাংলাদেশে আমেরিকার মতো একটা ব্যাংকিং ব্যবস্থা যদি গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই চেষ্টা করে যাচ্ছি আর কি। আমরা 8টি ব্রাঞ্চ খুলেছি। আপনি এখন জানেন বাংলাদেশ ব্যাংক একটা নতুন নিয়ম করেছে, আপনার 1:1, আরবানে একটা খুললে একটা রুরালে খুলতে হবে। তো সেই হিসাবে আমরা 5টি পল্লী শাখা অলরেডি করে ফেলেছি। যেমন আমি তো বাংলাদেশে আসলাম 26 বছর পরে। আমার কাছে অবাক লাগে যে অভাবনীয় উন্নতি আমাদের দেশে হয়েছে। আমাদের জিডিপি দেখেন, আমরা 6% কন্টিনিউ করতেছি। এত রাজনৈতিক প্রতিকূল অবস্থার মাঝেও আমরা যে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা ছিল, আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, আমরা সেগুলো কিন্তু অনেক অংশে কেটে উঠেছি এখন। আপনি যেটি বলছিলেন যে আপনারা 8টি ব্রাঞ্চ খুলেছেন, এরই মধ্যে এই যে আনব্যাংক পিপল আছে আমাদের দেশে, অনেকে এখনো ব্যাংকিংয়ের আওতায় আসেনি। এই আনব্যাংক পিপলের কোন গ্রুপকে আপনারা টার্গেটেড কাস্টমার হিসেবে আইডেন্টিফাই করেছেন? আমাদের টার্গেট গ্রুপ কিন্তু গ্রামের সাধারণ শ্রমজীবী মানুষ। তাদের যে সামান্যতম টাকাটুকু আছে, 5,000 বলেন, 10,000 বলেন, আমরা চাই যে এটা তাদের দৈনন্দিন ব্যাংকিং অর্থনৈতিক সকল কার্যক্রমগুলা ব্যাংকের মাধ্যমে হোক। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। যে কর্মযোগ্য সারা দেশব্যাপী চলছে, এটা বিশাল ব্যাপার। একটা বিষয় সবসময় মানে মানুষের মধ্যে, আমাদের দেশের লোকজনের মধ্যে ধারণা যে এনআরবি ব্যাংকগুলো প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি করা হয়েছে। এটা একটা ভুল ধারণা। এনআরবি ব্যাংকগুলো যে এক্সট্রা কাজগুলো করবে, রেগুলার ব্যাংকিং কার্যক্রম ডে টু ডে যেটা বাংলাদেশে হয়, বাংলাদেশের ব্যাংকগুলো অন্য 10টা ব্যাংক করে, এটার সাথে আমাদের কার্যক্রমের কোনো পার্থক্য নেই। আমরা প্লাস যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমরা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাড়াবার চেষ্টা করব, এবং আমরা নতুন নতুন রেমিটেন্স কোম্পানি খুলব বিদেশে। সবচেয়ে বড় যে কাজটা, প্রবাসীদের কথা আপনি বলছেন, ব্র্যাগিং করছেন, প্রবাসীরা না হলে এই $20 বিলিয়ন হতো না। কিন্তু প্রবাসীরা যখন রিটায়ারমেন্ট করে দেশে আসে, তখন একটা ব্যাংকে গেলে কিন্তু সে কোনো লোন পায় না। কী জন্য পায় না? তার কোনো হিস্ট্রি নেই এখানে। লোন পাওয়ার আগে আপনি জানেন একটা সিআইবি রিপোর্ট, আমাদের দেশে শুধু বাংলাদেশ ব্যাংকের একটা সিআইবি রিপোর্টের উপর নির্ভর করে, কিন্তু বিদেশে প্রতিটা লোকের আলাদা ক্রেডিট রিপোর্ট আছে। যদি যেটাকে সিআইবি রিপোর্ট বলা হয়, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়। কিন্তু যেমন আমেরিকাতে 3টা ক্রেডিট রেটিং সংস্থা আছে। আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার সমস্ত অ্যাড্রেস, ডেট অফ বার্থ ইনপুট করার পরে 2 মিনিটের মাথায় আপনার ক্রেডিট রেটিংটা জানা যাবে কী অবস্থা। ঠিক তেমনিভাবে আমরা যখন ওই প্রবাসীরা এখানে আসে, তারা যদি কোনো কর্মসংস্থান চায়, তারা যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ছোট ছোট শিল্প গড়ে তুলতে চায়, আমরা তাদেরকে লোন দেব। আমরা চাচ্ছি স্মল বিজনেস পিপলদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসতে, মাইক্রো ক্রেডিটের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসতে। প্রোডাক্টগুলো কিন্তু একটা উদ্ভাবনী ব্যাপার।
আমরা এসএমইতে ইনভেস্ট করব, আমরা গ্রিন এনার্জিতে ইনভেস্ট করব, আমরা কৃষিখাত আমরা নিজেরা খুব আগ্রহী। আমরা এই ব্যাংক করার সময় যেমনিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ব্যাংক অবদান রাখবে, সাথে সাথে আমাদের ব্যাক অফ দি মাইন্ড একটা জিনিস ছিল, আমাদের জব ক্রিয়েশনও করব। একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে যে আপনারা যারা নতুন ব্যাংকগুলো এসছেন, কাজ করছেন, প্রতিষ্ঠিত যেই ব্যাংকগুলো আছে অলরেডি, তাদের কাছ থেকে তাদের লোকজনকে আপনারা বেশি পয়সা দিয়ে নিয়ে আসছেন। আমরা কিন্তু এখন শুধুমাত্র ঢাকা শহর আর বাংলাদেশে বসবাস করি না, আমরা একটা গ্লোবাল ভিলেজের নাগরিক। এটা হচ্ছে আমরা কি বলি, ফ্রি মার্কেট ইকোনমি। যেমনিভাবে আপনি ব্যবসা প্রসারের জন্য যেখানে গেলে যা করলে ভালো হবে আপনি সেটা করবেন, একজন ব্যক্তিরও সেই স্বাধীনতা আছে, তার জবের যেখানে উন্নতি হবে সে আপনি আজকে সে এনআরবি গ্লোবাল ব্যাংকে আছে, এখন যদি এনআরবি ব্যাংক যদি তাকে আরও ভালো অফার দিয়া নিয়ে যেতে চায়, তবে একটা মিনিমাম দায়বদ্ধতা থাকতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু লোকের খুব অভাব, নতুন ব্যাংকগুলো তো আপনার একদম সম্পূর্ণ নতুন লোক দিয়ে হবে না। মানে অভিযোগের পর অভিযোগ, সম্প্রতি যেই ব্যাংকগুলো তাদের কার্যক্রম শুরু করেছে সেটি রাজনৈতিক বিবেচনায় তাদেরকে মানে অনুমতি দেওয়ার বিষয়টি, এই অভিযোগটাকে আপনি কিভাবে সামাল দেবেন? আমি এটাকে মনে করি না, কারণ ব্যাংকটা তো একটা আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো একটা ব্যক্তির মাধ্যমে তো লাইসেন্সটা হয়। এনআরবিদের জন্য একটা ব্যাংক যে হতে পারে, এটা আমরা সরকারকে প্রথমেই আমরা বলেছি যে এরকম একটা ব্যাংক হতে পারে। প্রথমে কিন্তু ওনারা বলেছেন যে এনআরবিরা তো বাইরে থাকে, তাদের জন্য ব্যাংক কিভাবে হবে। এখন তো এনআরবিরা বাইরে থাকলেও আমরা কিন্তু এই তিনটা ব্যাংক কিন্তু 1200 কোটি টাকার উপরে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি। আমরা কিন্তু এই টাকাটা যদি ব্যাংকের লাইসেন্স আমরা না পেতাম তাহলে হয়তো এই টাকাটা আসতো না ফরেন রেমিটেন্স হিসেবে। এগুলোতে রাজনৈতিক বিবেচনায় হয়তো অনেকের দৃষ্টিতে হলে হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে এটা আপনি যে কোনো সরকার যখন ক্ষমতায় থাকে তার লাইনের লোকদেরকে যদি কিছু দেওয়া হয় সেটাতে আমি কোনো দোষে কিছু মনে করি না। আপনি তো ইউএসএতে ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন আপনি বললেন, আবার বাংলাদেশেও করছেন, তো দুই দেশের যে পলিসি এবং যে ভিশনে মানে কি ধরনের পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? অবশ্যই অনেক পার্থক্য আছে। যেমন আমাদের দেশের সরকারি ব্যাংকগুলোতে সার্ভিস নাই বললেই চলে, সেখানে সরকারি অফিসের মতো আপনি গেলে পরে আপনার দিকে তো তাকাবেও না। এখন কিছুটা পরিবর্তন হচ্ছে, বিকজ প্রাইভেট ব্যাংকগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে হলে তাদেরকে একটু সার্ভিস দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ডিপোজিট, লোন, এগুলার রেশিও মিলিয়ে আপনাকে লোন দিতে হবে। যেমন আমাদের আমেরিকাতে আমরা যখন লোন দিতাম, আমরা নাম্বার 1 ক্রাইটেরিয়া দেখতাম যে লোনের অ্যাগেনস্টে কোলাটারাল সিকিউরিটি কী আছে। নাম্বার 2 দেখতাম তার রিপেমেন্ট ক্যাপাসিটি কী আছে। শুধুমাত্র রিপেমেন্ট ক্যাপাসিটি না, আমরা সাইকোলজিক্যাল দিকটাও দেখতাম তার ক্রেডিট রিপোর্টের মাধ্যমে, যে গত 5 বছরে সে কোন কোন জায়গা থেকে লোন নিয়েছে এবং সে লোনগুলো অন টাইমে পরিশোধ করেছে কি না। যেমন আমেরিকাতে আপনি যখন ক্রেডিট কার্ডে বাজার করেন, আপনার স্টেটমেন্টে যখন আসে লেখা থাকে ডিউ ডেট ফর ইনস্ট্যান্স মে 15, আপনার চেকটা কিন্তু মে 16 যদি রিসিভ করে আপনি কিন্তু ডিফল্ট হয়ে গেলেন। ওটার জন্য হয়তো তারা ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করবে না, কিন্তু আপনি যদি মে 3 ক্রস করে জুন 1 চলে যান তখন কিন্তু রিপোর্টিং হয়ে গেল ক্রেডিট এজেন্সিতে, দ্যাট মিনস ইউ আর লেট। এইভাবে যদি আপনার মাসে 4টা ক্রেডিট কার্ডে 4বার লেট থাকে তাহলে আপনি একজন ডিফল্টার। আর আমাদের এখানে তো পেমেন্ট দেওয়া তো দূরের কথা, ব্যাংকে তো কলই করে না, যায়ও না, ব্যাংকাররা কল করিয়ে পায় না। একটা ব্যাংকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনি লোন যেটা দেবেন সেটা যদি ফেরত আসে। ব্যাড লোনের পার্সেন্টেজ কত, যত বেশি পার্সেন্টেজ হবে তত বেশি আপনি আনসাকসেসফুল এবং আস্তে আস্তে আপনি লসের দিকে ধাবিত হবে। তো এই জিনিসটা যদি আমরা কমিয়ে আনতে পারি আমাদের দেশে, যে কি সরকারি ব্যাংক বলেন আর কি বেসরকারি ব্যাংক বলেন, লিজিং কোম্পানি বলেন, তাহলে কিন্তু আমাদের ব্যাংকিং সেবাও এটার সাথে জড়িত। আপনি যদি ঠিকমতো লোন পরিশোধ না করেন আমি সেবাটা কোত্থেকে ভালোভাবে দেব, একটার সাথে একটা কিন্তু ইন্টাররিলেটেড। হ্যাঁ, আমরা অনেক বিষয়ে কথা বলছিলাম ব্যাংকিং সেক্টর নিয়ে, কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হয়নি। আর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো, আরও অনেক আড্ডা দিব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হলো বিরতির পর আবারও ফিরে আসবো, কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।